হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ স্যার আবারও হাজির হয়েছি আমার চ্যানেল সায়েন্স অ্যান্ড অভিজিৎ স্যার নিয়ে। আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে দশম শ্রেণী আলোর চ্যাপ্টারটা। আলো চ্যাপ্টার আমরা নিচু ক্লাস থেকে পড়ে আসছি আলো বিষয়ে। দশম শ্রেণীতে যেটা রয়েছে সেটা হচ্ছে দর্পণ, গলীয় দর্পণ, লেন্স, প্রিজম এবং চোখে আলোর কীভাবে আমরা কোনো বস্তু দেখি যখন কীভাবে প্রতিবিম্ব তৈরি হয় এই বিষয়টা নিয়ে। তো আজ যে টপিকটা করবো সেটা হচ্ছে গলীয় দর্পণ। তো মূল টপিকে চলে যাই। তো টপিকে যাওয়ার ক্ষেত্রে আমি প্রথমেই জানবো আমরা আলো কী। আলো হচ্ছে এক প্রকার শক্তি, যেমন প্রাকৃতিক সব শক্তি, বাতাস শক্তি, জল শক্তি, এবং আলো এক প্রকার শক্তি। যে শক্তি কোনো বস্তুতে আলো এসে পড়ে এটাকে আলোকিত করে তুললো। অর্থাৎ কোনো বস্তুতে আলো এসে ওই বস্তুকে আলোকিত করে তোলে, ফলে আমরা ওই বস্তুকে দেখতে পাই। এই হচ্ছে আলো। তাহলে আলো কাকে বলে? আলো হলো এক প্রকার শক্তি যা কোনো বস্তুকে আলোকিত করে আমাদের দৃশ্যমান করে তোলে। এই আলো চলার পথে আমরা আগেই পড়েছি যে আলো সর্বদা সরল রেখায় চলে। এই চলার পথে যদি কোনো একটা মাধ্যম যেটা কিনা অস্বচ্ছ, এই অস্বচ্ছ মাধ্যমে আলো পড়ে, তাহলে আলোটা কী হবে? প্রতিফলিত হয়ে ফেরত আসবে। অর্থাৎ যদি একটা অ্যাঙ্গেল করে আলো পড়ে, বাধা পেয়ে আবার ফেরত এলো, এই ঘটনাকে বলা হচ্ছে প্রতিফলন। দর্পণে আমরা এই প্রতিফলন হতে দেখি। দর্পণ কয় প্রকার? দর্পণ আমরা যেগুলো সাধারণত দেখে সমতল দর্পণ, একটা সমতল দর্পণ আর অবতল দর্পণের দুটো ভাগ আছে। একটা হচ্ছে গলীয় দর্পণের দুটো ভাগ আছে, একটা অবতল দর্পণ, একটা উত্তল দর্পণ। তাহলে কী কী পেলাম? সমতল, অবতল, উত্তল। এই উত্তলের আবার দুটো ভাগ করা আছে, উভ উত্তল, অর্থাৎ দুদিকেই যদি উত্তল থাকে সেটা হচ্ছে উভ উত্তল, দুদিকে যদি অবতল থাকে তাহলে উভ অবতল। যেমন আমি একটু দেখাই, আমি উত্তল আর অবতলটাকে বোঝানোর চেষ্টা করছি। দর্পণ বা লেন্স বলে কথা না, এটাকে উভ উত্তল বলা হয়, এটাকে বলা হয় উভ অবতল। তবে এই উভ উত্তল আর উভ অবতল এটা সাধারণত হয় কিসে? লেন্সের ক্ষেত্রে। দর্পণের ক্ষেত্রে আমরা উভয় দিকে উত্তল বা উভয় দিকে এরকমভাবে দেখব না। অবতল যেটা হবে এটাকে বলা হচ্ছে অবতল, যার পিছনে, কারণ দর্পণ আমরা সাধারণত কী করি, একটা দর্পণের একদিকে গ্লাস থাকে, অপরদিকে শেড দেওয়া থাকে, আস্তরণ দেওয়া থাকে পারদের, যাতে আলো বেরিয়ে যেতে না পারে। তো এই অবতল দর্পণের ক্ষেত্রে এই সাইডে বাইরের দিকটায় যদি শেড দেওয়া থাকে আর ভিতরের দিকে যদি গ্লাস থাকে, এটাকে আমরা বলবো অবতল দর্পণ। আর উত্তলের ক্ষেত্রে ভিতরের দিকটায় যদি শেড দেওয়া থাকে তাহলে বাইরের কাচের দিকটাকে বলবো আমরা উত্তল দর্পণ। আমরা একটু পরিচিতিটা দিয়ে নিলাম। এবার আমরা শুধু দর্পণ পড়ছি, আমরা লেন্স এবং দর্পণ উভয়ই বলে দিলাম কিছু কিছু, যে উত্তল আর অবতল কী জিনিস। এবার আমরা মূল টপিকে যাচ্ছি। প্রথমে আসছি যে দর্পণের বিভিন্ন অংশ। আমরা যদি একটা গোলক কল্পনা করি, গোলক আমরা সবাই চিনি। গোলকটা কী জিনিস? যেমন একটা বল। তো এটাকে যদি আমরা গোলক কল্পনা করি বা একটা বলের মতো কল্পনা করি, তাহলে এই গোলকটা আঁকার জন্য নিশ্চয়ই একটা কেন্দ্র থাকবে। এই কেন্দ্রটা এবার আমরা যদি এখান থেকে কেটে নেই, তাহলে এই যে অংশটা তৈরি হলো এটা হচ্ছে একটা দর্পণ, অবতল দর্পণ। বুঝতে পারলাম? তাহলে কি দাঁড়ালো? বলছে একটা অবতল দর্পণ যদি এটা হয়, তাহলে এই দর্পণ কোনো না কোনো একটা গোলকের অংশ ছিল। এই গোলকটার যে কেন্দ্র সেটাই হবে এই দর্পণের বক্রতা কেন্দ্র। কি বললাম তাহলে? বক্রতা কেন্দ্র কাকে বলে?
কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, এই গোলীয় দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বলা হচ্ছে ওই দর্পণের বক্রতা কেন্দ্র। আবার এই গোলকের একটা ব্যাসার্ধ রয়েছে, এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটাকে বলা হবে ওই গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা ব্যাসার্ধ কাকে বলে? কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, কোনো গোলীয় দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের যে ব্যাসার্ধ তাকে বলা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, দর্পণের বক্রতা ব্যাসার্ধ। এখন এই দর্পণটির যে গোলকের অংশ, এই গোলকের যদি আমরা কেন্দ্র বরাবর একটা ব্যাস তো কেন্দ্র দিয়ে যায়, এইভাবে যদি টানি তাহলে যেটা পাবো এটাকে বলা হয় দর্পণের রৈখিক উন্মেষ। এটাকে বলা হয় রৈখিক উন্মেষ। আবার বা এভাবে যদি দাগ টানি, যে কোনো জায়গা থেকে যদি আমরা এভাবে দাগ টানি, এটাকে বলা হচ্ছে রৈখিক উন্মেষ। অন্যদিকে এই যে চাপটা তৈরি করলাম, কেন্দ্রে যে কোণ তৈরি করবে, ধরো এখান থেকে আমরা এই পর্যন্ত বৃত্তের চাপ নিলাম গোলকের, তাহলে এই দুই মেরু থেকে যদি আমরা কেন্দ্র যোগ করি, তাহলে কেন্দ্রে যে কোণটা তৈরি করবে এখানে বলা হয়, এইটাকে বলা হয় কৌণিক উন্মেষ। কি বললাম? কোনো দর্পণের দুই মেরু থেকে যদি কেন্দ্রে যুক্ত করা হয় সরলরেখা দ্বারা, তাহলে কেন্দ্রে যে কোণ তৈরি করবে এটাকে বলা হচ্ছে কি? কৌণিক উন্মেষ। এখন তাহলে আমরা কি জানতে পারলাম? এক, জানলাম যে এই যে গোলীয় দর্পণটা আছে, এই গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র কাকে বলে। নেক্সট জানলাম বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, উন্মেষ কি। আবার এই দর্পণের যেহেতু দুই পাশ, এইটা আমরা M1 M2 ধরছি, এটাকে বলা হচ্ছে দর্পণের মেরু। এটা হচ্ছে দর্পণের মেরু। আর এই দর্পণের ঠিক মাঝ বরাবর যে বিন্দু, একদম মধ্যবিন্দু যেটা, এটাকে বলা হবে পোল বা মেরু। আমি একটু ভুল বলেছি, এটাকে মেরু বলা যায় না, এটা হচ্ছে উন্মেষ, দুই প্রান্ত, দর্পণের দুই প্রান্ত, যেটাকে আমরা M1 M2 প্রকাশ করছি। মধ্যবিন্দু যেটা, এটাকে বলা হচ্ছে দর্পণের মেরু বা পোল, P দিয়ে চিহ্নিত করা হয়। এই বক্রতা কেন্দ্র, সেন্টার, তাই C দিয়ে প্রকাশ করা হচ্ছে। সেন্টার এবং পোল এই দুটো যদি একটি সরলরেখা দ্বারা যুক্ত করা হয় এবং উভয় দিকে যদি বর্ধিত করে দেই, তাহলে যে সরলরেখাটা পাবো এটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ। তাহলে গোলীয় দর্পণের প্রধান অক্ষ কাকে বলে? কোনো গোলীয় দর্পণের বক্রতা কেন্দ্র এবং মেরুর সংযোজক যে সরলরেখা, বক্রতা কেন্দ্র এবং মেরুর সংযোজক যে সরলরেখা, তাকে আমরা বলছি প্রধান অক্ষ। এই গেল দর্পণের কিছু পরিচয়। তাহলে এখান থেকে আমাদের যে সংজ্ঞাগুলো ইম্পর্ট্যান্ট, কি পেলাম? এক হচ্ছে বক্রতা কেন্দ্র কাকে বলে, বক্রতা ব্যাসার্ধ কাকে বলে, প্রধান অক্ষ কাকে বলে। তাহলে কি? কোনো দর্পণ যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে বলা হচ্ছে ওই দর্পণের বক্রতা কেন্দ্র, সেই গোলকের ব্যাসার্ধকে বলা হচ্ছে ওই দর্পণের বক্রতা ব্যাসার্ধ, এবং বক্রতা কেন্দ্র এবং মেরুর সংযোজক রক্ষাকারী যে সরলরেখা, সংযোজক সরলরেখা, তাকে বলা হচ্ছে কি? বক্রতা কেন্দ্র এবং মেরুর সংযোগকারী সরলরেখাকে বলা হচ্ছে প্রধান অক্ষ। এবার এই দর্পণে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় বা প্রতিফলন কিভাবে হয় সেটা দেখব। আমরা এই পাশে শেড দিয়ে দিচ্ছি।
প্রতিফলনের আগে একটু বলে নিই, সমতল দর্পণে আমরা যেটা শিখেছি, সমতল দর্পণে আমরা জানি যে যদি কোনো আলোকরশ্মি আপতিত হয় তাহলে যে বিন্দুতে মিলিত এসে আপতিত হয় সেইটা আপতন বিন্দু। এই আপতন বিন্দু থেকে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যে দাগটা থাকে এটাকে আমরা বলি লম্ব, অভিলম্ব। প্রধান অক্ষের সঙ্গে বা ভূমির সঙ্গে আপতন বিন্দুতে যদি একটা লম্ব আঁকা যায় তাহলে আমরা বলবো অভিলম্ব। আর এই অভিলম্ব থেকে এই কোণটা এই আলোকরশ্মিটা যে কোণ করে আপতিত হয়েছে, অভিলম্ব থেকে আলোকরশ্মিটা যে কোণ করে আপতিত হয়েছে একে বলা হয় আপতন কোণ। তাহলে আপতন কোণ শব্দটা নির্ণয় করতে হয় কোথা থেকে? অভিলম্ব থেকে, তাই না? একইভাবে এখান থেকে প্রতিফলিত হয়ে যাবে আলোকরশ্মি এইভাবে, অর্থাৎ আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা কেমন হবে? সমান হবে। এই কোণটা আর এই কোণটা যেন একই হয়। তাহলে কোণ সর্বদা মাপতে হবে অভিলম্ব থেকে, আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। এটা আমাদের প্রতিফলনের একটা সূত্র। তাহলে এই যখন আমি গোলীয় দর্পণ করছি তখন আপতন বিন্দু আর বক্রতা কেন্দ্র সংযোগ সরলরেখাটা হবে এই অভিলম্বের মতো। আমি একে দেখাচ্ছি। মনে করি একটা আলোকরশ্মি এই প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আলোটা আসছে। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে একটা আলোকরশ্মি এলো, তাহলে এইটা হচ্ছে আপতন বিন্দু। এই আপতন বিন্দুর সঙ্গে যদি বক্রতা কেন্দ্র যোগ করে দেওয়া যায় তাহলে যে দাগটা পাবো এইটা হবে হচ্ছে অভিলম্ব। বুঝতে পারলাম? তাহলে এই আলোকরশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এলো, যেখান থেকেই আসুক না কেন, যেখানে আপতিত হবে সেটা আপতন বিন্দু, ওর সঙ্গে বক্রতা কেন্দ্র যোগ করে দিলে হবে আপতন কোণ। প্রধান অক্ষ এই বক্রতা, এই দাগটা হচ্ছে তোমার অভিলম্ব এবং এই কোণটা হচ্ছে আপতন কোণ। তাহলে প্রতিফলনের নিয়ম যদি মানি তাহলে এটা আপতন কোণ হলে প্রতিফলন কি একই মানের হবে। এখান থেকে একটু যদি আমি ধরে নিই এই পর্যন্ত, তাহলে আলোকরশ্মিটা এভাবে আসবে, অর্থাৎ আপতন কোণ প্রতিফলন কোণ সমান। এইভাবে মেনে নিয়ে আমরা যদি প্রতিফলিত রশ্মিটা নির্গত করি তাহলে কি হবে? এই বিন্দুটাকে ছেদ করব। এবার দেখা যায় যে এই প্রধান অক্ষের সমান্তরাল করে যত আলোই টানা যাক না কেন, যত আলোকরশ্মি এসে পড়ুক দর্পণের ওপর, সবাই প্রতিফলনের পর একটা নির্দিষ্ট বিন্দু দিয়েই যাবে। আমি এখান থেকে যদি একটা আলোকরশ্মি আবার সমান্তরাল করে নির্গত করি তাহলে এও কিন্তু প্রতিফলনের পর এই বিন্দুটা দিয়েই নির্গত হবে, কারণ অভিলম্ব এখান থেকে। আপতন কোণ প্রতিফলন কোণ সমান। তাহলে কি দাঁড়ালো? প্রধান অক্ষের সমান্তরাল করে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। কি বললাম? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে আসা আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলনের পর একটি নির্দিষ্ট প্রধান অক্ষের উপরেই একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুটাকে বলা হচ্ছে ওই গোলীয় দর্পণের মুখ্য ফোকাস। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কি বলছি? যে গোলীয় দর্পণের মুখ্য ফোকাস কাকে বলে? কাকে বলে তাহলে মুখ্য ফোকাস? প্রধান অক্ষের সমান্তরালে আসা আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলনের পর প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় তাকে বলা হচ্ছে ওর মুখ্য ফোকাস। তাহলে মুখ্য ফোকাস যখনই বলছি তখন নিশ্চয়ই একটা প্রশ্ন চলে আসছে, তাহলে নিশ্চয় গৌণ ফোকাস কিছু একটা রয়েছে, তাই না? কি জিনিস সেটা? গৌণ ফোকাস বলতে আমি একটু আগে বললাম যে আলোকরশ্মি কীভাবে আসতে হবে? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে। তাহলে সেকেন্ডটার সমান্তরাল আলোকরশ্মি হচ্ছে পরস্পর সমান্তরালভাবে আসবে ঠিকই, কিন্তু প্রধান অক্ষের উপরে সমান্তরাল, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে না, প্রধান অক্ষের সঙ্গে আনত কোণে, অর্থাৎ নির্দিষ্ট কোণ রেখে যদি সবাই আসে, ধরে নাও এইভাবে আলোকরশ্মি আসছে,
এভাবে যদি আসে তাহলেও এরা যেহেতু এটা আমরা বক্রতা কেন্দ্র ধরেছি, এগুলো হচ্ছে অবিলম্ব। তাহলে আমরা যদি এই থিওরি মানি যে আপতন কোণ প্রতিফলন কোণ সমান, তাহলে সেমভাবে আমাদের এই পাশে আঁকতে হবে, অর্থাৎ এটা এইভাবে নামবে, এটার সঙ্গে যদি আমরা নামাই এইভাবে নামবে, এটা নামালে অর্থাৎ এই বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে কি দাঁড়ালো? তাহলে প্রধান অক্ষের সঙ্গে আনত অবস্থায় সমান্তরালভাবে আগত আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলনের পর ফোকাস তলে, এই তলটাকে বলা হচ্ছে ফোকাস তল, কারণ এখানে যে কোনো জায়গায় এটা টোটাল ডট ফোকাস, এই ফোকাস তলের উপর যে কোনো বিন্দুতে মিলিত হতে পারে, কিন্তু মিলিত কিন্তু একটা বিন্দুতেই হবে সবাই, তাই না? যে বিন্দুটাতে মিলিত হবে সেটাকে বলা হচ্ছে ওর গৌণ ফোকাস। তাহলে মুখ্য ফোকাস আর গৌণ ফোকাসের মধ্যে পার্থক্য বোঝা গেল। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালে আসতে হবে, প্রধান অক্ষ যদি এটা হয় তাহলে এর সমান্তরালভাবে আলোকরশ্মি আসবে, প্রতিফলনের পর প্রধান অক্ষের উপরেই কোনো বিন্দুতে মিলিত হবে। কিন্তু গৌণ ফোকাসের বেলায় কী হবে, প্রধান অক্ষের সঙ্গে একটা নত কোণে আসবে, সব আলোকরশ্মি একটা নির্দিষ্ট মানে পরস্পর সমান্তরালভাবে আসবে, এই যে প্রতিফলনের পর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হবে, কিন্তু সেটা প্রধান অক্ষের উপরে হবে না, ফোকাস তলের উপরে হবে। এই বিন্দুটাকে বলা হচ্ছে গৌণ ফোকাস। ক্লিয়ার? এবার আমরা গোলীয় দর্পণের সম্মুখে রাখা বস্তুর যে প্রতিবিম্ব তৈরি হবে তার কিছু বৈশিষ্ট্য আমরা পড়ব। তার আগে আরেকটা টপিক একটু বলে নিই, সেটা হচ্ছে উত্তল দর্পণ এবং অবতল দর্পণ প্রতিফলনের পর আলোকরশ্মি কী হচ্ছে আরেকবার একটু দেখে নিই। যে অবতল দর্পণে আমরা তারা দেখলাম যে আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলনের পর একটি বিন্দুতে কেন্দ্রীভূত হচ্ছে। অর্থাৎ এই ধরনের মানে যেহেতু একটি বিন্দুতে মিলিত হচ্ছে তাই এদেরকে আমরা বলি অভিসারী দর্পণ। গোলীয় দর্পণে কি হচ্ছে, সমান্তরালে আসা আলোকরশ্মি মানে চতুর্দিক থেকে আলোকরশ্মিগুচ্ছ প্রতিফলনের পর একটি বিন্দুতে মিলিত হয়। চতুর্দিক থেকে যদি আলো আসে এসে একটা বিন্দুতে যদি মিলিত হয়, একে আমরা বলি, এই ঘটনাকে বলে অভিসারী। আর একটি বিন্দু থেকে যদি চতুর্দিকে আলোকরশ্মি বেরিয়ে যায় তাহলে সেটাকে বলা হয় অপসারী। তাহলে এখানে আলোকরশ্মিগুচ্ছ আসার পর একটি বিন্দুতে মিলিত হচ্ছে, তাই এদেরকে আমরা বলছি, এই দর্পণটাকে বলা হচ্ছে অভিসারী দর্পণ। তাহলে উত্তল দর্পণ কি হবে? এটা হচ্ছে অবতল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে কি হয়, সমান্তরালে আসা আলোকরশ্মিগুচ্ছ তখন এর বক্রতা কেন্দ্র যেহেতু এই সাইডে, তাহলে ফোকাসটাও এখানে হবে। আপতন কোণ এটা, প্রতিফলন কোণ এটা, এইভাবে নির্গত হবে এবং মনে হবে এখান থেকে আলোটা আসছে। অর্থাৎ সমান্তরালে আসা আলোকরশ্মিগুচ্ছ চতুর্দিকে ছড়িয়ে পড়ে বলে মনে হয়। সমান্তরালে আসা আলোকরশ্মিগুচ্ছ বাইরের দিকে বেরিয়ে যাবে বলে মনে হয়। তাহলে এই যে ঘটনাটা, যেহেতু এটা কেন্দ্রীভূত হচ্ছিল তাই অভিসারী, এটা চতুর্দিকে ছড়িয়ে পড়ছে তাই এটা অপসারী। তাহলে এটা হচ্ছে অভিসারী দর্পণ, এটা হচ্ছে অপসারী দর্পণ। অভিসারী, এটা অপসারী। এটা অভিসারী দর্পণ, এটা হচ্ছে অপসারী দর্পণ। এবার তাহলে আমরা যাব গোলীয় দর্পণের আমরা প্রতিবিম্ব কীভাবে সৃষ্টি হয়, অর্থাৎ দর্পণের বিভিন্ন পজিশানে বস্তু রাখলে কীভাবে প্রতিবিম্ব তৈরি হয় এগুলো আমরা দেখব। এবার আমরা যদি একটা গোলীয় দর্পণ আঁকি, এখানে এই দর্পণটির এটা প্রধান অক্ষ, এটা যদি বক্রতা কেন্দ্র হয়
তাহলে ঠিক মাঝখানে থাকবে ফোকাস। এই যে অবস্থানগুলো, আমরা আগে অবস্থানগুলো দেখে নিই। এখানে বক্রতা কেন্দ্র সি, ফোকাস এফ দ্বারা চিহ্নিত করা হয়, পোল আগেই আমরা শিখেছি এটা মেরু, পোল পি। এখন বস্তু কোথায় কোথায় রাখা যেতে পারে? যদি বস্তু সিতে থাকে অর্থাৎ বক্রতা কেন্দ্রে যদি বস্তু থাকে তাহলে এক ধরনের প্রতিবিম্ব তৈরি হবে, ফোকাসে থাকলে এক ধরনের প্রতিবিম্ব তৈরি হবে। এদের মাঝখানে যে কোনো জায়গায় একটা অবস্থান রাখা যেতে পারে। আবার ফোকাস এবং মেরুর মাঝখানে মানে ফোকাসের মধ্যে বস্তু রাখতে পারি, অথবা বক্রতা কেন্দ্রের বাইরে বস্তু রাখতে পারি। আরেকটা আছে অসীম দূরত্বে বস্তু রাখতে পারি। অর্থাৎ কটা অবস্থান? 1, 2, 3, 4, 5, 6। এই 6টা অবস্থানে বস্তু থাকলে কীভাবে প্রতিবিম্ব তৈরি হবে বা প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে ও বৈশিষ্ট্য কেমন হবে সেগুলো আমাদের করতে হবে। তাহলে প্রথমে আমরা যাচ্ছি বক্রতা কেন্দ্র, এটা দিয়ে আমরা করছি, তার কারণ আছে, আমরা বলবো পরে। আমরা সি দিয়ে শুরু করি, অর্থাৎ বক্রতা কেন্দ্রে কোনো দর্পণের বক্রতা কেন্দ্রে যদি কোনো বস্তু রাখা থাকে তাহলে কেমন কি প্রতিবিম্ব হবে। এখানে একটা বস্তু রাখলাম, কিভাবে ছবি আঁকতে হবে আমরা 3টে রশ্মি দিয়ে আঁকা শিখব। তার মধ্যে যখন আমরা ব্যবহার করবো, মানে যখন পরীক্ষায় আঁকবো আমরা বা কোনো কিছু করবো, তখন 2টো দিয়ে করলে যথেষ্ট, কিন্তু আমরা 3টে দেখছি। এক হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালে, একদম শীর্ষবিন্দু দিয়ে প্রধান অক্ষের সমান্তরালে যদি একটা আলোক রশ্মি আসে তাহলে ফোকাস দিয়ে নির্গত হবে, এটা আমরা আগে শিখেছি। প্রধান অক্ষের সমান্তরালে আলো আসলে ফোকাস দিয়ে যাবে। নেক্সট, যদি ফোকাস দিয়ে আলো যায় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে আলো নির্গত হবে। এবং যদি বক্রতা কেন্দ্র দিয়ে আলো যায় তাহলে যে পথে আলো যাচ্ছে সে পথেই ফেরত আসবে। কি বললাম? 3টে জায়গা। এক হচ্ছে ফোকাস দিয়ে আলো যাবে, তাহলে সমান্তরালে নির্গত হবে। সমান্তরালে আলো গেলে ফোকাস দিয়ে নির্গত হবে। আর বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে আলো গেলে যে পথে আলো যাবে সেই পথেই ফেরত আসবে। একটা জরুরি কথা অবশ্যই মাথায় ঢুকিয়ে রাখবে যে আলোক চ্যাপ্টার করাতে গেলে, আলোর ছবি আঁকতে গেলে অবশ্যই ডিরেকশান দিতে হবে, তীরচিহ্ন মাস্ট। যদি ডিরেকশান না দেওয়া হয় তাহলে কিন্তু নাম্বার পাবে না। যদি ব্যাখ্যা ঠিকও থাকে, ছবিতে যদি তীরচিহ্ন না থাকে, ডিরেকশান না থাকে, তাহলে টোটালটাই কিন্তু 0 দেবে। অর্থাৎ বলা হয় নো ডিরেকশান নো মার্কস। হোয়াট ইট? কি বললাম? নো ডিরেকশান নো মার্কস। ওকে, এবার তাহলে এটা প্রতিবিম্বটা কোথায় তৈরি হচ্ছে আমরা দেখি। এই যে ছেদ করেছে, যদি এখানে আমরা যাই, কারণ এই বিন্দুটাই এখানে তৈরি হয়েছে, আমরা নিচের দিকে টানলে কী পাবো? এই হচ্ছে প্রতিবিম্ব। অর্থাৎ বস্তু যেদিকে থাকবে প্রতিবিম্বের ঠিক বিপরীত মুখে, অর্থাৎ মাথাটা নিচের দিকে হবে, শীর্ষদেশ নিচের দিকে হবে এবং আকৃতি কিন্তু কেমন হবে? সমান হবে। কোথায় থাকলে? সিতে থাকলে। এ প্রসঙ্গে একটু বলি, শীর্ষ নিচে অর্থাৎ দুটো শব্দ, অবশীর্ষ। অবশীর্ষ, শীর্ষদেশ যদি অব হয় তাহলে প্রতিবিম্বটি হবে সদ্বিম্ব। তাহলে প্রতিবিম্ব যেটা, দুই রকম প্রতিবিম্ব হয়, একটা সদ্বিম্ব, একটি অসদ্বিম্ব। মাথা কোন দিকে? এক বস্তু যেদিকে আছে একই দিকে যদি মাথা থাকে তাহলে বলবো আমরা সমশীর্ষ। যেদিকে বস্তুর মাথা, প্রতিবিম্বের মাথা যদি নিচের দিকে হয় তাহলে আমরা বলবো অবশীর্ষ। তাহলে বস্তুর প্রতিবিম্ব যদি অবশীর্ষ হয় তাহলে প্রতিবিম্বটি হবে সদ্বিম্ব। মনে রাখতে একটা সহজ নিয়ম বলা যেতে পারে,
এর যদি অ হয় তাহলে এটা হবে স, অর্থাৎ অবশীর্ষে সদ্বিম্ব, সমশীর্ষে অসদ্বিম্ব। তাহলে এক্ষেত্রে নিশ্চয়ই বলতে পারবো আমরা কি প্রতিবিম্ব তৈরি হচ্ছে, অবশীর্ষ অর্থাৎ সদ্বিম্ব গঠিত হচ্ছে। নেক্সট আমরা যাচ্ছি দ্বিতীয় পজিশন। তাহলে এখানে আমরা পেলাম সিতে যখন বস্তু থাকছে প্রতিবিম্ব সিতেই উৎপন্ন হচ্ছে। এখান থেকে একটা যে মাথায় রাখা যেতে পারে, বক্রতা কিন্তু বস্তু যত দর্পণের দিকে এগোবে, এই বস্তুটি যত দর্পণের দিকে এগোবে প্রতিবিম্ব কিন্তু তত দূরে চলে যেতে থাকবে। বস্তু কাছে গেলে প্রতিবিম্ব দূরে যাবে, অন্যদিকে বস্তু যদি দূরে যায় প্রতিবিম্ব কাছে আসতে থাকবে। তাহলে আমরা এভাবে দেখাতে পারি, এখানে বস্তু ছিল, প্রতিবিম্বটা নিচের দিকে তৈরি হলো। এবার যদি এখানে যায় প্রতিবিম্ব কিন্তু এর থেকে একটু দূরে চলে যাবে, আবার এফে যাবে, এটা আরও দূরে চলে গেল। এই পাশে এবার লাস্টেরটা আমি এখন বলছি না, সেটা আমরা ছবি এঁকে দেখব। তাহলে কী দাঁড়ালো বললাম, এখানে সেম এক ধাপ যাবে, এ এক ধাপ সরবে, এফে যাবে, অসীমে চলে আসবে। নেক্সট যদি এখানে যায় তাহলে অসীম দূরত্বে যাওয়ার পরে আর তো জায়গা থাকছে না, তাই না? অসীম মানে কি সর্বশেষ, তাহলে এখানে গেলেই সে অসীমে চলে গেছে। নেক্সট যদি এখানে যায় তাহলে এই প্রতিবিম্ব কোথায় যাবে? আমরা কি বলি, দেওয়ালে পিঠ থেকে গেলে আবার সামনের দিকে এগিয়ে আসি, তাই না? পিছের দিকে যদি জায়গা নাই থাকে তাহলে আমরা কী করবো, সামনের দিকে এগিয়ে আসবো। অর্থাৎ এই প্রতিবিম্বটি তখন কি করবে, এই পাশে তৈরি হয়ে যাবে এবং আকারে বড় হবে, মাথা একই দিকে থাকবে। কিভাবে আমরা ছবি এঁকে দেখাচ্ছি। ধরে নিই বস্তুটি এখন এফ এবং সি অর্থাৎ ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে রয়েছে। তাহলে প্রতিবিম্বটা কেমন হবে? ওই একই থিওরি, সমান্তরালে আলো গেছে, ফোকাস দিয়ে নির্গত হয়েছে। নেক্সট ফোকাস দিয়ে আলো যাবে, সমান্তরালে নির্গত হবে, প্রধান অক্ষের সমান্তরাল করে। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হলো? বক্রতা কেন্দ্র ছিল এখানে, অর্থাৎ বক্রতা কেন্দ্রের থেকে বাইরে। তাহলে কি বললাম, যখন বক্রতা কেন্দ্রে ছিল বস্তু বক্রতা কেন্দ্রেই উৎপন্ন হয়েছিল, বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝে বস্তু চলে এসছে, প্রতিবিম্ব কোথায় উৎপন্ন হচ্ছে? বক্রতা কেন্দ্রের বাইরে, অর্থাৎ অসীম এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে। নেক্সট যদি ফোকাসে বস্তু থাকে তাহলে কি হবে? বস্তু ফোকাসে রয়েছে, আলোর রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গিয়ে ফোকাস দিয়ে নির্গত হলো, প্রতিফলিত রশ্মিটি এবার কিন্তু ফোকাস দিয়ে আলো যেতে পারছে না, কারণ এখান থেকে যদি আলোটা ফেলি ফোকাস দিয়ে গেলে এইভাবে নির্গত হবে, কোনো দর্পণে আলো পড়বে না, তাই না? তাহলে এখন কি করব, এবার আমার তৃতীয় রশ্মিটার সাহায্য নিতে হবে। আমরা তিনটে রশ্মির কথা বলেছিলাম, একটা সমান্তরালে গেলে ফোকাস দিয়ে নির্গত হবে, ফোকাস দিয়ে গেলে সমান্তরালে নির্গত হবে, তৃতীয় আলোক রশ্মি ছিল বক্রতা কেন্দ্র দিয়ে যদি আলো যায় তাহলে যে পথে আলো যাবে সে পথেই ফেরত আসবে। তাহলে তৃতীয় রশ্মির সাহায্য আমাদের নিতে হবে। তৃতীয় রশ্মি কোনটা? বক্রতা কেন্দ্রের সোজা আলো পড়বে। তাহলে এইটা আমি ধরে নিচ্ছি, কিন্তু আলো তো এদিকে আসবে না, আলো যাবে এই বরাবর এই দিকটাতে, বক্রতা কেন্দ্রের সোজা করে এদিকে যাবে আলো এবং সেই পথে এদিকে আলো যাচ্ছে এবং প্রতিফলনের পর আবার সেই পথেই ফেরত আসবে। তাহলে আলো যাচ্ছে এদিকে, ফেরত আসছে ওই পথেই ফেরত আসছে, অর্থাৎ এই দিকটায় আলো ফেরত আসছে। এটা গেল হচ্ছে আমাদের কি, ফোকাসে বস্তু থাকলে প্রতিবিম্ব কেমন হবে। প্রতিবিম্ব কোথায় হবে? দেখো দুদিকে যেভাবেই যাক না কেন কোনো দিকেই কিন্তু খুব কাছাকাছি প্রতিবিম্ব বস্তুটা মিলিত আলোক রশ্মি দুটো মিলিত হচ্ছে না। এদিকে গেলে খুব দীর্ঘদিতে আসছে, কিন্তু কোথায় যাবে আমি জানি না, অর্থাৎ কোনো অসীম দূরত্বে গিয়ে এই আলোক রশ্মি দুটো পরস্পর কী হবে, মিলিত হবে। তাহলে কী দাঁড়ালো, বক্রতা কেন্দ্রে থাকলে বক্রতা কেন্দ্রে উৎপন্ন হচ্ছে,
বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে থাকলে বক্রতা কেন্দ্রের বাইরে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, ফোকাসে থাকলে কোথায় তৈরি হবে? অসীম দূরত্বে কোথাও গিয়ে প্রতিবিম্বটা তৈরি হবে। নেক্সট আমাদের ফোকাসের মধ্যে বস্তু রাখার কথা, কিন্তু এটা আমরা একটু পরে করছি, আরও দুটো আছে সেটাকে আমরা দেখে আসি। আমরা শুরু করেছিলাম সি থেকে, তাহলে বক্রতা কেন্দ্রের ডান দিকে অর্থাৎ দর্পণের কাছে যত গেল প্রতিবিম্ব তত দূরে তৈরি হলো এবং আস্তে আস্তে বড় হলো আকারে। যখন সিতে ছিল সমান তৈরি হয়েছিল, যখন এর মাঝখানে গেল প্রতিবিম্ব এখানে তৈরি হলো, আকারে বড় হলো। যখন ফোকাস যাচ্ছে আরও আকারে বড় হচ্ছে, কিন্তু কোথাও নির্দিষ্ট জায়গা নেই, অর্থাৎ অসীম দূরত্বে তৈরি হচ্ছে প্রতিবিম্ব। এখন যদি বস্তু ফোকাস থেকে দূরে চলে বক্রতা কেন্দ্র থেকে দূরে আসে, অর্থাৎ এখানে যদি থাকে, তাহলে কি হবে? এটা বস্তু, সমান্তরালে আলো যাবে, ফোকাস দিয়ে নির্গত হবে। অপর আলোক রশ্মিটা কি করবে? ফোকাস দিয়ে আলো যাবে, সমান্তরালে নির্গত হবে, অর্থাৎ এখানে সেট। তাহলে দেখতে পাচ্ছি আমরা কি করছে, আগে ছিল বক্রতা কেন্দ্রে, এখন কিন্তু কি হয়ে গেছে? বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে চলে আসছে। অর্থাৎ আমি কি বলেছিলাম, যদি বক্রতা কেন্দ্র থেকে বস্তু দূরে যায়, প্রতিবিম্ব কিন্তু দর্পণের কাছে আসতে থাকবে। কিন্তু এই যতগুলো পজিশন আমি আঁকলাম, প্রত্যেকটা ক্ষেত্রে একটা বিষয় কিন্তু কমন ছিল, সেটা কি? মাথা প্রত্যেকটা প্রতিবিম্বের নিচের দিকে, তাই না? তাহলে কি দাঁড়ালো, যে বস্তুর এই অবতল দর্পণের ক্ষেত্রে এখনো পর্যন্ত যতগুলো প্রতিবিম্ব তৈরি করলাম, সবগুলোর প্রতিবিম্ব কেমন? অবশীর্ষ সদ্বিম্ব। এবার আমরা আসবো, একটাই পজিশন বাদ দিয়েছি, অসীম দূরত্বটা আমি আর দেখাচ্ছি না, কারণ অসীম থেকে আসলে ফোকাসে চলে আসবে। আমি অসীম দূরত্ব থেকে যদি আলো আনি, সেটা ফোকাস দিয়ে ফেলা যাবে না, সেটা এই ফোকাসেই প্রতিবিম্ব তৈরি হবে। ওটা আমরা আঁকছি না এখানে আর। নেক্সট আমরা যেটা আসছি, খুব গুরুত্বপূর্ণ আমাদের এই জিনিসটা, যেটা বস্তু যদি ফোকাসের মধ্যে থাকে, অর্থাৎ এটা গেছে ফোকাস এবং মেরু এর মাঝে কোথাও যদি বস্তু থাকে, তাহলে প্রতিবিম্ব কেমন হবে? এখানে যদি বস্তু রাখি, তাহলে ওই একই নিয়ম, সমান্তরালে আলো যাবে, ফোকাস দিয়ে আলো নির্গত হবে। সেকেন্ড আলোটা আমার ফেলার কথা ছিল ফোকাস দিয়ে, কিন্তু ফোকাস তো এখন ব্যাক সাইডে, পিছনে, বস্তুর পিছনে পড়ে গেছে ফোকাস। তাহলে ফোকাস দিয়ে যদি আলো ফেলি, তাহলে দর্পণের উপরে তো আলো পড়বে না, তাই নয়? তাহলে কোথা দিয়ে আলো ফেলতে হবে? 3 নম্বর রশ্মিটা, অর্থাৎ বক্রতা কেন্দ্র দিয়ে। বক্রতা কেন্দ্রের সোজা যদি আলো পড়ে, তাহলে এইভাবে আলো ফেলতে হবে। এই পথে আলো যাবে এবং এই পথে আবার ফেরত চলে আসবে। তাহলে আপতিত আলোক রশ্মি, এটা হলো প্রতিফলিত আলোক রশ্মি। দেখে বোঝা যাচ্ছে ছবিটাতে, এই আলোক রশ্মি যদি আমি ব্যাক সাইডে টানতে পারি, কল্পনা করি, তাহলে ক্রমশ কি কাছে আসছে, ডটেড লাইন দেবো এদিকে, আমরা কোথাও না কোথাও ছেদ করবে। এই যে ছেদ বিন্দু, এখান থেকে লম্ব টেনে দিলে এই হচ্ছে এর প্রতিবিম্ব। অর্থাৎ এবার কিন্তু বস্তু অপেক্ষা এটাও কি, আগেরগুলো কি, যত কাছে এসেছিল তত ছোট হয়েছিল, যত দূরে গেছিল প্রতিবিম্ব বড় হচ্ছিল। সেই দূরে গেছে, যত বস্তু কাছে এসছে প্রতিবিম্ব কী হচ্ছিল? দূরে যাচ্ছিল এবং আকারে বড় হচ্ছিল। এটাও কিন্তু আকারে কী হয়েছে? বড় হয়েছে। কিন্তু পরিবর্তন কোথায়? এর মাথা যেদিকে ছিল, প্রতিবিম্বের মাথাও সেই দিকে, অর্থাৎ সমশীর্ষ। তাহলে মাথা কেমন হয়ে গেছে? এক্ষেত্রে সমশীর্ষ। আর সমশীর্ষ যদি হয়, তাহলে প্রতিবিম্বটা অবশ্যই কী হবে? অসৎবিম্ব। আমাদের পরীক্ষায় যেটা আসবে সেটা এরকম দেবে যে অবতল দর্পণের ক্ষেত্রে অসৎবিম্ব গঠনের চিত্র অঙ্কন করো।
অবতল দর্পণের ক্ষেত্রে অসৎ বিম্ব গঠনের চিত্র অঙ্কন করো। তাহলে আমাদের কিন্তু এই ছবিটা আঁকতে হবে। ওকে, তো এটা আমাদের প্রতিবিম্ব আঁকার বিষয়টা একটু জানিয়েছিলাম। এটা আমরা শর্টকাট একটা প্রসেস রয়েছে, মানে আঁকার সুবিধা কীভাবে করা যাবে সেটা নেক্সট দিন আমরা আরেকবার ছোট করে আলোচনা করে দেব। এবং এর যে ব্যবহার, অবতল দর্পণ বা উত্তল দর্পণ প্রতিদিনের লাইফে কীভাবে ব্যবহার হচ্ছে সেটা বিষয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।